হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো, আর আমরাও ভালোই আছি। আমি হচ্ছি মল্লিকা, আর আজকের ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করছি। প্রতিদিন সকালবেলায় কিভাবে আমার দিনটা শুরু হয় আস্তে আস্তে তোমাদের বলেছিলাম সেটা সবটাই শেয়ার করব। আজকে তার মধ্যে কিছুটা শেয়ার করছি। এখন সকালে এই 6টা মতোই বাজে, আর এখন থেকেই দেখো রান্নাঘরের কাজ অলরেডি আমার শুরু হয়ে গেছে। আমার চান পুজো তো হয়েই গেছে, তোমাদের সেটা আগেই বলেছি আগের ভিডিওয়ে, যে আমি সকালবেলা উঠে প্রথমেই হচ্ছে চান করি, ঠাকুরের পুজো করি, তারপরে রান্নাঘরে আসি রান্নার কাজে। এই যে আগের দুদিনও দেখিয়েছি ছেলের জন্মদিন ইলিশ মাছ করেছি, তারই 4 পিস ছিল, সেটা পরের দিনে আবার করেছি ইলিশ মাছের ঝাল। আর আজকে করছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। সবজিপত্র আগের দিনই কেটে রেখেছিলাম। তাতে কি হয়, সকাল সকাল রান্নাটা করতে আমার ভীষণ সুবিধা হয়, কারণ একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। যেহেতু হাজব্যান্ড অফিস যাবে, তারপরে ছেলের স্কুল আছে, আর ছেলে বেরোয় হচ্ছে 7টা 15-এ, আর হাজব্যান্ড বেরোয় এই 8টা 10-15-এর মধ্যে। জাস্ট 1 ঘন্টা পরেই ও বেরিয়ে যায়। তার মধ্যে দুপুরের লাঞ্চ ও নিয়ে যায়, আর সকালের ব্রেকফাস্টটা খেয়ে যায়। তো বুঝতে পারছো সকাল থেকে দুপুরে যে সমস্ত রান্নাগুলো সবটাই আমাকে সকাল 8টার মধ্যে কমপ্লিট করে নিতে হবে। সেই জন্য আমি যদি রান্নার সমস্ত জোগাড়জাতি না করে রাখি, বিশেষ করে এই কুটনোটা যদি না করে রাখি না, সকালবেলা আমার খুব চাপ হয়ে যাবে। আর দেখো আজকে পুঁই শাক করছি মাছের মাথা দিয়ে, তার মধ্যে সব রকম তো সবজি দিয়েছি, আর স্পেশাল যেটা দিয়েছি সেটা হচ্ছে কাঁঠালের দানা। তোমরা কে কে কাঁঠালের দানা খাও বলো। আর যদি কেউ না খেয়ে থাকো, আমি মানে রিকোয়েস্ট করব বা তোমাদের রেকমেন্ড করবো যে একবার খেয়ে দেখবে এরকম পুঁই শাকের চচ্চড়িতে, কিংবা কাঁঠালের দানা যদি পোস্ত করো তার মধ্যেও দিতে পারো। ভীষণ ভালো খেতে হয়, ভীষণ টেস্টি লাগে। মাছের মাথা দুটো যেগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেখো আমি চাপা দিয়ে দিলাম। বিশেষ করবে না, এই পুঁই শাকের তরকারিটা খেতে এত ভালো হয়, ভীষণ টেস্টি হয়, আর কোনো মশলারও প্রয়োজন হয় না, এতটাই মানে রান্নাটা ভালো হয়। আসলে সমস্ত সবজি পড়ে তো, তার সাথে ইলিশ মাছের মাথা পড়ছে, ওই জন্যই আরও টেস্ট হয়ে যাচ্ছে। আর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে নুন, হলুদ আর ধনে জিরে গুঁড়ো, আর আমি কিচ্ছু দিইনি। আর হাতে যদি সময় থাকে ভাবি যে জল ছাড়া একদম এই শাকের তরকারিটা করব, আমি তো অল্প জল দিলাম সেটা তোমরা দেখলে। যদি একদম জল ছাড়া করব ভাবি, আর তাহলে কি হবে, একদম গ্যাস একদম লো করে আর একদম আস্তে আস্তে করতে হবে। আর সেক্ষেত্রে সবজির মধ্যে একটা ঝিঙেও অ্যাড করতে হবে, কারণ ঝিঙের জলেই না সমস্ত সবজি শাক পাতি সবটাই আর কি সেদ্ধ হবে, তাতে টেস্টটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়, এটাই। আর এক্ষুনি দেখলেই যে বেশ কিছুটা ছোলা আমি এয়ারটাইট কন্টেনারে একটা রুমালের মধ্যে করে রাখলাম, আসলে একটু অঙ্কুর বের করব সেই জন্য। অঙ্কুরিত ছোলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার, তো পার্সোনালি এমনি ছোলা ছোলা জিনিসটাই আমার খুব ভালো লাগে, সেটা অঙ্কুরিত ছোলাই হোক আর এমনি ছোলাই হোক। সত্যি বলতে তোমরা যদি ব্রেকফাস্টে আমাকে কিছু না দিয়ে ছোলা মুড়ি দাও না, আমি একদম হাসি মুখে খেয়ে নেবো, এতটাই আমি ছোলা ভালোবাসি। তারপরে এই বর্ষাকালে সন্ধ্যের দিকে ছোলা, তারপরে শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে যে চাটটা হয়, সেই চাটটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই বৃষ্টির মধ্যে চাট খেতে তো মানে মজাই মজা, এরকম একটা আর কি ব্যাপার। আর আমার ছেলেও ওইভাবে চাট করে দিলে খেতে ভীষণ ভালোবাসে। তারপরে আলু কাবলি করে দিলে এগুলো খেতে ভালো লাগে, সে ছোট বড় আমরা সবাই ভালোবাসি আর কি। এদিকে দেখো আমার পুঁই শাকের তরকারিটাও কিন্তু হয়ে গেছে, সেটাও নামিয়ে নিয়েছি। আর অলরেডি ভাত উপর দিয়ে দিয়েছি। আজকে আর কিছু রান্না করব না, করব শুধু বাটা মাছের ঝাল। আজকে আর ডাল করব না। ফ্রিজে বেশ খানিকটা ডাল রয়েছে, ওটাই গরম করে খেয়ে নেব। কিন্তু হাজব্যান্ডকে ডালটা দেব না, কারণ দেখো কালকের ডাল তো বলা যায় না, ধরো বাই চান্স গন্ধ হয়ে গেল। এখন যতই বৃষ্টি হোক না কেন, কিন্তু একটা গুমোট গরম রয়েইছে, এবার বাসি জিনিস দেবো যদি ডালটা গন্ধ হয়ে যায়, তাহলে খাওয়াটাই একদম নষ্ট হয়ে যাবে, তাই না? আমি চেষ্টা করি জানো তো, যে টাটকা টাটকা যেই রান্নাটা করি সেটাই ওকে একমাত্র অফিসে দিই, সে ডাল ভাতই হোক আর মাছ ভাতই হোক। আমি বাসি জিনিসটা খুব একটা ওকে দিই না, তবুও শীতকালে দেওয়া যায়, কিন্তু এই গরমকাল বলো বর্ষাকাল বলো একদমই আমি দিই না। এই যে দেখো আজকে শুধু মাছের ঝাল, পুঁই শাকের তরকারি আর ভাত, আর কিছুই দেবো না। আর বাটা মাছটা জানো তো আজকে খুব মানে 4টে একসাথে ভাজতে দিয়ে দিয়েছিলাম, তো খুব কসরত করেই ভাজাটা তুলতে হয়েছে, যাতে মাছটা না ভেঙে যায়। মাছ ভাজা বসিয়ে মানে করার সময় যদি মাছ ভেঙে যায় না, ভীষণ খারাপ লাগে। এদিকে দেখো আলু ভাজি, আলু একটু কুটেছি, আর পরোটা আর আলু ভাজা করব। আজকে ছেলেকে জানো পরোটা ওকেও দিয়েছি, কিন্তু আলু ভাজা দিইনি, পরোটার সাথে একটুখানি সেজওয়ান চাটনি দিয়েছি আর কিছু ফল কেটে দিয়েছি। আজকে আবার আমার কর্তাটির আবদার হয়েছে একটু আলু ভাজা করে দাও, আলু ভাজার সাথে পরোটা খাবো।
আমি বললাম ঠিক আছে, সেই আলু ভাজা আর পরোটা দেখো ওকে দিয়ে দিয়েছি, আর ও খেয়ে নেবে। অলরেডি ও মানে রেডি হচ্ছে। ও এখানে খাবারটা দিয়ে আমি এবার ওর লাঞ্চ বক্সটা গুছিয়ে নেব। এই যে তোমাদের বললাম আর দেখিয়েওছি আজকে কী কী লাঞ্চ রেডি করেছি। এই যে মাছের ঝাল, আর এদিকে পুঁই শাকের তরকারি আর ভাত। ওর টিফিন বক্সে মানে লাঞ্চ বক্সে এটাই যাবে, কিন্তু এর সঙ্গে ডালটাও রয়েছে। কালকের ডাল বললাম না রয়েছে, আমি আর ছেলে যখন দুপুরে খেতে বসবো তখন এটা গরম ডালটা আর কি গরম করে নেবো, গরম করে আমরা খেয়ে নেব। তারপরে দেখো হাজব্যান্ড তো অলরেডি বেরিয়ে গেছে, এবার আমি আমার কাজে হাত দিয়ে দিয়েছি। আমি যদিও এর মাঝখানে একটু রেস্ট নিয়েছি, আমিও টিফিন খেয়েছি, কারণ সত্যি বলতে সকাল থেকে উঠে রান্না বান্না করে একটু না বসে নিয়ে তারপরে সংসারের কাজগুলো হাত দিতে সত্যিই ভালো লাগে না, বা পারি না বলতে পারো। একদম মানে হাঁপ ধরে যায়, সকালবেলাটা এতটাই তাড়াহুড়ো থাকে। আর এই মাঝখানের টাইমটা টিফিন করতে করতে না আমার মাকে ফোন করি, মায়ের সাথে একটু গল্প গাজা করি, তারপরে আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে একটু গল্প করি। এই গল্প টল্প করার পর তারপরে আস্তে আস্তে আবার কাজে হাত দিই। এই যে প্রথমেই আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ সমস্ত খাবারগুলো এই টেবিলে নিয়ে এসে রাখবো। প্রতিদিন এইভাবেই আমি কাজটা শুরু করি, টেবিলটা পরিষ্কার করে খাবার দাবারগুলো টেবিলে নিয়ে এলে না রান্নাঘরটা বেশ ফাঁকা হয়ে যায়। রান্নাঘরটা পরিষ্কার করতে বা রান্নাঘরটা গোছাতে বেশ সুবিধা হয়, ফাঁকা ফাঁকা হয়ে যায়। আর যদি খাবার দাবারের সমস্ত বাসন টাসনগুলো থাকে তাহলে আমার ভীষণ পরিষ্কার করতে অসুবিধা হয়। এই যে দেখো আজ খাবার দাবার তো তোমাদের দেখিয়েছি কি রান্না করেছি না করেছি। এই যে ভাত আর মাছের ঝাল আর পুঁই শাকের তরকারি, আর ফ্রিজে ডাল রয়েছে। ডালটা এখন আর বের করবো না, একদম খাওয়ার আগে বের করে গরম করে তারপর খাবো। এদিকে দেখো রান্নাঘরটাও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যে সমস্ত এঁঠো বাসনগুলো ছিল, মানে রান্নার বাসন, এঁঠো বাসন নয় রান্নার বাসন, সমস্ত ব্যালকনিতে বের করে দিয়ে এসছি। দিদি আসবে এই 10টা থেকে 10:30টার মধ্যে, তখন এসে দিদি মাজবে। এটা একটা আমার খুব বড় সুবিধা, দিদি আছে। দিদি বাসনটা মেজে যায় আর ঘর বাড়িটা পরিষ্কার করে দিয়ে যায়। আর এদিকে বাকি কাজগুলো আমাকেই করতে হয়। এই যে রান্নাঘরটা দেখো পরিষ্কার করে নিচ্ছি খুব ভালো করে। আর প্রতিদিনই আমি ওই ভিম জেল যে লিকুইড আছে, ওই লিকুইড দিয়ে ভালো করে মানে ওভেনটা মেজে তারপরে জল কাপড় দিয়ে মুছি। আমি ওভেনটা আগেই মুছে নিয়েছি, এই মেজে নিয়েছি, মেজে নিয়ে একটা জল কাপড় দিয়ে মুছেছি, তারপরে আবার সেকেন্ডবার আবার জল কাপড় দিয়ে মুছছি। একবার মুছলে না খুব ভালো পরিষ্কার হয় না, দুবার ধরে জল কাপড় দিয়ে মুছতে হয়, নাহলে একটা ফেনার দাগ রয়েই যায়। তারপরে দেখো সমস্ত এখানে তেলের যে কন্টেনার রয়েছে, তারপরে নুন চিনির কন্টেনার, সেগুলো সরিয়ে সরিয়েও খুব ভালো করে মুছছি। আর এদিকে দেখো গ্যাস ওভেনের সামনেটাতেই না একটা জানলা রয়েছে, জানলার মধ্যে তো তেলের ছিটে পড়ে, সেটা প্রতিদিনই আমি এইভাবে জল কাপড় দিয়ে মুছে নিই। আর যেদিন মনে হয় যে খুব বেশি পড়েছে তখন আর কি দিয়ে সাবান দিয়ে আর কি ঘষে নিই। গ্যাস ওভেন কাউন্টার টপ এগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমি এই ক্যাবিনেটগুলো দেখো হালকা হাতে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, মানে জাস্ট জল কাপড় দিয়ে মুছে দিচ্ছি। কারণ প্রতিদিন কাজ করতে করতে একটু আধটু তো ছিটে পড়েই তেল নুনের, তার সাথে সাথে এখানে দেখো সিঙ্ক রয়েছে, সিঙ্কে বাসন টাসন দেওয়া হয়, তারও একটু জল টল ছিটে পড়ে। সেগুলো লেগে থাকলে, আর সাদা যেহেতু ক্যাবিনেটগুলো সাদা রেডের মধ্যে রয়েছে, বড্ড বেশি মানে চোখে পড়ে জানো তো। সাদা জিনিস যেরকম মেনটেন করতে খুব সুবিধা আমার মনে হয়, কারণ এতটা বেশি ভিজিবল হয় নোংরা টোংরা হয়ে গেলে, তাতে পরিষ্কারটা ঝট করে করে নিলে সুন্দর পরিষ্কার হয়ে যায়। ওই জন্য আমি চেষ্টা করি এই ক্যাবিনেটগুলো হালকা হাতে প্রতিদিনই একটু মুছে নেওয়ার, তাতে সুন্দর জিনিসটা পরিষ্কার থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। এদিকে দেখো রান্নাঘর আমার পুরো সুন্দর পরিপাটি একদম ঝাঁ চকচকে করে পরিষ্কার হয়ে গেছে। সত্যি কথা বলতে দেখো ঘর বাড়ির সাথে সাথে রান্নাঘরটাও কিন্তু আমাদের প্রতিদিন খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা প্রয়োজন, কারণ এখান থেকেই তো খাবার দাবারগুলো তৈরি হয়। আর তারপরে আমাদের মেয়েদের বেশিরভাগ টাইমটাই রান্নাঘরে কাটে, আর রান্নাঘরটা যদি সুন্দর পরিপাটি থাকে রান্না করতেও মনে হয় মানে ইন্টারেস্ট লাগে, আর তারপরে অনেকটা বেশি কাজের এনার্জি পাওয়া যায় আর কি। দেখো এর পরের বার আমি যখনই রান্নাঘরে ঢুকবো এরকম সুন্দর গোছানো রান্নাঘর দেখলেই একটা আনন্দ হবে মনে, যে হ্যাঁ সুন্দর গোছানো আছে, এবার দিব্যির খুশি মনে রান্নাটা করতে পারবো বা কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো, রান্নার কাজগুলো আর কি। যাই হোক, হ্যাঁ রান্নাঘর তো গোছানো হয়েই গেছে, এবার ঘরের বাকি কাজগুলো হাত দিয়েছি। সেটা হচ্ছে কালকের অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নেব। এখন তো দুদিন করে শুকাতে লাগছে, কারণ যা বৃষ্টি হচ্ছে একটা দণ্ড, মানে বৃষ্টি থামছে না। এই একটু চকচা হচ্ছে, তারপরে আবার কিছুক্ষণ পর অন্ধকার হয়ে ঝমঝম করে ঝরছে। অতএব ছাদে তো যেতে পারছি না, ঘরের এদিক সেদিক করেই মিলে শুকাতে হচ্ছে, আর দুদিন ধরে লাগছে। আজকে সকালেই জামা কাপড়গুলো আর কি তুলেছি, তুলে জড়ো করা ছিল। এখন একটু খালি হাত হয়েছে, এখনই এগুলো ভাঁজ করে নেব। আর কালকে তোমাদের বলছিলাম না যে আমার ড্রয়িং রুমের যে ডিভানটা রয়েছে, সেই ডিভানের চাদরটা ময়লা হয়েছে, সেটাও তুলে না কেচে দিয়েছিলাম, আর সেটা শুকিয়েও গেছে। আর ভাবছি আজকে ওটাই পেতে দেবো, অন্য চাদর আর পাতবো না, এটাই পেতে দেবো।
তার আগে এই জামা কাপড়গুলো আগে গুছিয়ে নেব, গুছিয়ে যার জায়গায় জিনিস জায়গায় রাখবো। কারণ এই জিনিসগুলো যদি এলোমেলো হয়ে থাকে না, সত্যি বলছি ভীষণ বিরক্ত লাগে। এই জামা কাপড় ছড়ানো ছেটানো একদমই ভালো লাগে না। আমার মনে হয় আরও বেশি ঘর অপরিষ্কার লাগে, আরও বেশি মেসি লাগে। এই জামা কাপড়গুলো যদি নির্দিষ্ট জায়গায় গোছানো থাকে, মনে হয় অনেকটা বেশি ফ্রি, অনেকটা বেশি হালকা। জামা কাপড়গুলো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে। এবার আমার জিনিসগুলো থাকে হচ্ছে এই ঘরে। এই ঘরে আমার জিনিসগুলো রেখে দিয়ে তারপরে যাব ওই ঘরে। ওই ঘরে দেবাশিসের আর ছেলের জিনিসগুলো থাকে। ওখানেই আগে গুছিয়ে সব জায়গায় রেখে দেবো। রেখে দেওয়ার পর আর ড্রয়িং রুমে যে ছোটো ডিভানটা রয়েছে, সেই ডিভানের চাদরটা পেতে দেবো আগে। কারণ ওখানে কালকে থেকে চাদর পাতা নেই, একটু অগোছালো হয়েই আছে। এই যে দেখো, খুব যে বিশাল খারাপ লাগছে তা নয়, কিন্তু চাদরটা পাতা থাকলে যতটা সুন্দর লাগে ততটাও সুন্দর লাগছে না। আসলে আমার এই ডিভানের মধ্যে যে গদিটা পাতা রয়েছে, সেই গদিটা না আমি পুরনো চাদর দিয়ে না এরকম আর কি কভার করে রেখেছি। এতে কি হয়, গদিটাও খুব ভালো থাকে, আর একদিন যদি চাদর নাও পাততে পারি, দেখতে খুব একটা অপরিষ্কার লাগে না। এই ডিভানটায় চাদর পাতার সময় আমি চাদরের কোণগুলো ঠিক এইভাবে গেঁট বেঁধে দিই। এই গেঁট বাঁধার ফলে কি হয় বলো তো, চাদরটা পুরো টান টান থাকে, একদম এদিক ওদিক সরে যায় না, খুব সুন্দর থাকে। সেই কারণে এইভাবে গেঁটটা বেঁধে দিই। আমার যে বেডরুমগুলো রয়েছে, বেডরুমেও সমস্ত ডিভান রয়েছে। সেই ডিভানগুলো কিন্তু আমি এতটাও করি না, কারণ ডিভানগুলো ইউজই কম হয়, জাস্ট রাত্রিরে শোয়ার সময়টুকুই ইউজ হয়। কিন্তু এইখানেই সারাটা দিন আমরা থাকি, বসি, এই জন্য এর ইউজটা বেশি। সেই কারণেই এই ব্যবস্থা, যাতে এদিক ওদিক চাদরটা সরে না যায়। যাই হোক, চলো আজকের ভিডিও এই অবধি। টাটা, সকলে ভালো থেকো।